হাই স্টুডেন্টস, আমি মৌসুমি সাহা চলে আসলাম আমার লেটেস্ট লার্ন চ্যানেলে। আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমার আলোচনার বিষয় হবে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ ও দোষ। সুপরিবর্তনীয় সংবিধানের গুণ আলোচনা করার আগে আমি মনে করিয়ে দিই, সুপরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়। সুপরিবর্তনীয় সংবিধান হলো যে সংবিধান সহজে পরিবর্তন করা যায়, সেটাই হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। এবার আমি সুপরিবর্তনীয় সংবিধানের গুণ নিয়ে আলোচনা করছি। কোনো একটি দেশের সংবিধান যখন রচিত হয় তখন তার মধ্যে সেই সমাজের আশা আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা ইত্যাদি প্রভাব লক্ষ্য করা যায়। দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান করে সংবিধান যদি নিজেকে খাপ খাইয়ে নিতে না পারে, তাহলে সেই সংবিধান দীর্ঘকাল টিকে থাকতে পারে না। দুষ্পরিবর্তনীয় সংবিধান যুগের পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে না বলেই তা অকাম্য। লর্ড ব্রাইসের মতে, বৃক্ষের শাখা প্রশাখা রাস্তার দিকে সম্প্রসারিত হলে যেমন অপসারণ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে হয়, সুপরিবর্তনীয় সংবিধানকেও তেমনি পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধনের মাধ্যমে সময় উপযোগী করে নেওয়া সম্ভব। দেশের সংবিধান সুপরিবর্তনীয় হলে তা সংশোধন ও পরিবর্তন করা সহজ হয়। আর্থসামাজিক কিংবা রাজনৈতিক সংকট দেখা দিলে তা মোকাবিলা করার জন্য দ্রুত সংবিধান সংশোধনের প্রয়োজন। যেমন কোনো দেশ বৈদেশিক শত্রুর দ্বারা আক্রান্ত হলে যুবক যুবতীদের সৈন্যদলে যোগদান বাধ্যতামূলক করা হয়। সামরিক শক্তি বৃদ্ধির জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন হয়। কিন্তু সংবিধান দুষ্পরিবর্তনীয় হলে পরিবর্তন সাধনের জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হলে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমিকতা বিপন্ন হতে পারে। এক্ষেত্রে সুপরিবর্তনীয় সংবিধান উপযোগী বলে মনে করা হয়। গণতন্ত্র হলো দলীয় শাসন। আজ যে দল ক্ষমতায় রয়েছে সেই দল পরবর্তীতে ক্ষমতায় নাও থাকতে পারে। নির্বাচনের সময় কোনো দল জনসাধারণকে যেসব প্রতিশ্রুতি দেয়, ক্ষমতা লাভের পর সেই সব প্রতিশ্রুতি পূরণের জন্য অনেক সময় সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। দুষ্পরিবর্তনীয় সংবিধান হলে সংশোধনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, কিন্তু সুপরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে সংবিধান সংশোধন করা সহজেই হয়। এছাড়া আমরা জানি যে মানব সমাজ পরিবর্তনশীল সমাজে জনগণের মানসিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান পরিবর্তন করা না গেলে মানুষের আশা আকাঙ্ক্ষা একদিন বিক্ষোভ বা গণবিপ্লবের আকার ধারণ করতে পারে। এদিক থেকে বিচার করলে সুপরিবর্তনীয় সংবিধান বিক্ষোভ বা গণবিপ্লবের হাত থেকে সরকারকে রক্ষা করতে পারে। অতএব সুপরিবর্তনীয় সংবিধানকে আমরা সরকারের রক্ষা কবচ বলতে পারি। স্টুডেন্টস, এই ছিল সুপরিবর্তনীয় সংবিধানের কয়েকটি গুণ। এবার আসছে সুপরিবর্তনীয় সংবিধানের দোষ বা ত্রুটি নিয়ে। সহজে পরিবর্তন করা যায় বলে এই সংবিধানকে অস্থায়ী সংবিধান বলা হয়। রাজনীতিবিদরা এই ধরনের সংবিধানকে নিজেদের স্বার্থসিদ্ধির কাজে সহজেই ব্যবহার করতে পারে। সুপরিবর্তনীয় সংবিধান সংশোধন করা সহজসাধ্য হওয়ায় আবেগ ও উত্তেজনার বশবর্তী হয়ে জনগণ সংবিধান সংশোধন করার দাবি জানায়। কেবল জনগণকে সন্তুষ্ট করার জন্য শাসক গোষ্ঠী অনেক সময় সংবিধান সংশোধন করে মৌলিক নীতির পরিবর্তন করতে পারে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক নীতির কিছু পরিবর্তন করা হয়েছিল। সহজে পরিবর্তন করা যায়, তাই অনেক সময় ক্ষমতাসীন রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নাগরিকদের অধিকারগুলি খর্ব করতে পারে, যার ফলে সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে আঘাত ঘটে। নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলি বিলুপ্ত হয়, ফলে এই ধরনের সংবিধান কখনো অগণতান্ত্রিকও হয়ে পড়ে। সংবিধানকে আমরা দেশের মৌলিক আইন বলে থাকি, কিন্তু সংবিধান বারবার পরিবর্তিত হলে সেই সংবিধানের ওপর জনগণের আস্থা থাকে না। সুপরিবর্তনীয় সংবিধান তার পবিত্রতা ও মর্যাদা হারিয়ে জনগণের কাছে সাধারণ আইনে পরিণত হয়। এই ধরনের সংবিধান জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় নিজের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। সুপরিবর্তনীয় সংবিধানের অন্যতম দোষ হল যে এটি যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়
কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়। কিন্তু কোনো যুক্তরাষ্ট্রের সংবিধান সুপরিবর্তনীয় হলে কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্যগুলিকে তাদের ক্ষমতা থেকে বঞ্চিত করে। ফলে এই ধরনের সংবিধান এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় পরিণত হয়। এছাড়া সুপরিবর্তনীয় সংবিধান প্রকৃতিগতভাবে অনেক বেশি অস্পষ্ট ও অনির্দিষ্ট হওয়ায় তার ওপর ভিত্তি করে বিচারকার্য পরিচালনা করা কষ্টকর হয়ে পড়ে। সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রে নানা রকম জটিলতার সৃষ্টি হয়। স্টুডেন্টস, এতক্ষণ সুপরিবর্তনীয় সংবিধানের ত্রুটি নিয়ে আলোচনা করলাম। এবার দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ নিয়ে আমি আলোচনা করব। এবার দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে আমরা কি বুঝি আমি আবারও মনে করিয়ে দিই। দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো যে সংবিধান পরিবর্তন করা কষ্টকর, বা বলতে পারি যে সংবিধান পরিবর্তন করা খুবই জটিল। দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রধান গুণ হলো স্থায়িত্ব। এই সংবিধান সুপরিবর্তনীয় সংবিধানের মতো জনসাধারণের ভাবাবেগ বা ক্ষমতাসীন দলের স্বার্থসিদ্ধির প্রয়োজনে অতি সহজে পরিবর্তন করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিগত 2 শতাব্দীরও বেশি সময়ে মাত্র 27 বার সংশোধিত হয়েছে। দুষ্পরিবর্তনীয় সংবিধান লিখিত হয় বলে সাংবিধানিক নিয়মগুলি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়। এরূপ সংবিধান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়ার জন্য জনগণ নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। ফলে জনগণের গণতান্ত্রিক অধিকারগুলি থেকে বঞ্চিত করা যায় না। তাই দুষ্পরিবর্তনীয় সংবিধানকে গণতন্ত্রের উপযোগী বলে মনে করা হয়। দুষ্পরিবর্তনীয় সংবিধান সাংবিধানিক আইনকে বেশি মর্যাদা দেয়, তাই জনসাধারণ এই ধরনের সংবিধানকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। সংবিধান দুষ্পরিবর্তনীয় হলে কেন্দ্রীয় সরকার নিজের মতো রাজ্য সরকারগুলি স্বতন্ত্র ক্ষুণ্ণ করতে পারে না। কিন্তু সুপরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির স্বতন্ত্রতা বিনষ্ট করে সব ক্ষমতা নিজে কুক্ষিগত করতে পারে। দুষ্পরিবর্তনীয় সংবিধান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়ায় বিচার বিভাগের পক্ষে বিচার কার্য পরিচালনা কিংবা সংবিধানের ব্যাখ্যা প্রদান করা সহজ হয়। এতক্ষণ দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ নিয়ে আলোচনা করেছি। এবার এই সংবিধানের দোষ নিয়ে আলোচনা করব। এর প্রথম ত্রুটি হলো রক্ষণশীলতা। গতিশীল সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে নিজেকে পরিবর্তন করতে অক্ষম হওয়ায় দুষ্পরিবর্তনীয় সংবিধানকে অনেকে রক্ষণশীল সংবিধান বলে মনে করে। এছাড়া দুষ্পরিবর্তনীয় সংবিধান জনসাধারণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে অক্ষম হওয়ায় এই সংবিধানের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে অসন্তোষ, বিক্ষোভ দেখা দেয়। রাষ্ট্রবিজ্ঞানী মেকলে বলেছেন যে জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। দুষ্পরিবর্তনীয় সংবিধান জরুরি অবস্থার পক্ষে অনুপযোগী, কারণ জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য অতি দ্রুত সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান অতি দ্রুত সংশোধন করা সম্ভব নয়। এইরূপ অবস্থায় দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তাই এই ধরনের সংবিধানকে অকাম্য মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তাই এটি সহজে পরিবর্তনযোগ্য নয়। সেই কারণে এরূপ সংবিধান বিচার বিভাগের হাতের পুতুলে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতিরা কংগ্রেস প্রণীত আইনের যৌক্তিকতা বিচার করতে পারেন, অর্থাৎ কোনো আইন ন্যায়সঙ্গত কিনা তা বিচার করার ক্ষমতা তাদের আছে। কোনো আইন যুক্তিসঙ্গত না হলে তারা তা বাতিল করে দিতে পারে। সরকারের 3টি বিভাগের মধ্যে এরূপ বিরোধ থাকলে সরকার দুর্বল হয়ে পড়ে, সেই সঙ্গে সরকারের সাফল্যের পথে প্রতিবন্ধকতাও সৃষ্টি হয়। তো স্টুডেন্টস, এই ছিল দুষ্পরিবর্তনীয় সংবিধানের ত্রুটি বা দোষ। তবে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে অধ্যাপক ল্যাস্কি উভয় প্রকার সংবিধানের মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছেন। তার মতে কোনো একটি সংবিধান যেমন ব্রিটেনের সংবিধানের ন্যায় অত্যাধিক সুপরিবর্তনীয় হবে না, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অত্যাধিক দুষ্পরিবর্তনীয় হবে না।
সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার 2/3 সদস্যের সম্মতি যথেষ্ট বলে তিনি মনে করেন। তবে সংবিধানের গুণাগুণ তার সুপরিবর্তনীয়তা বা দুষ্পরিবর্তনীয়তার উপর নির্ভর করে না। গুণাগুণ নির্ভর করে সংবিধানের প্রকৃতি, চরিত্র এবং যে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক বিষয়গুলি সংবিধানে লিপিবদ্ধ করা থাকে তার উপর। তো স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের 4র্থ অধ্যায় অর্থাৎ সংবিধানসমূহের উপলব্ধিকরণের বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকে আমি ভিডিওটি এত অবধিই রাখলাম। নমস্কার।